মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। কখন এসেছিল হেমেন মামা? সন্ধেবেলা। তুমি তখনও ফেরোনি। আগামী সপ্তাহে তোমাকে ওই বারাসাত না কোথায় নিয়ে যাবেন বলছিলেন। আমি না বলে দিয়েছি। খারাপ ব্যবহার অবশ্য করিনি, খুব ভালোভাবেই বলেছি। তাতেই তো সামনে ছিল, তাতেই কি জিজ্ঞেস করো। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস হেমন্তের পাখি, আজ অন্তিম পর্ব। ক্রমশ যেন একা একা হয়ে যাচ্ছে অদিতি। পাপাইকে যেন বড্ড অচেনা লাগছে তার। সুপ্রতিম, এতকালের চেনা দাম্পত্য, তাও যেন দূরে সরে যাচ্ছে। এতদিনের চেনা সংসারটার উপরে যে গ্রহণের ছায়া পড়েছে, তার জন্যে কি আসলে দায়ী অদিতির নতুন লেখক সত্তা? লেখক অদিতি, বানানো গল্প লেখক অদিতি আসলে এতদিনের সংসার পাগল অদিতির শত্রু। প্রয়োজন ছাড়া পাপাই আজকাল বাড়িতে বিশেষ কথা বলে না। অদিতি, সুপ্রতিম, তাতাই কারোর সঙ্গেই না। তার জিআরআই পরীক্ষার আর দিন 15 বাকি। বিএসসির রেজাল্ট বেরোতে মাসখানেক। বাড়িতে যেটুকু সময় থাকে বেশ চিন্তিত দেখায় তাকে। সেও আর চুপ থাকতে পারল না। তোমরা লেখকদের অত হেলাফেলা করো না। লিখেও প্রচুর রোজগার হয়। বিদেশে এক একজন রাইটার শুধু লিখেই প্যালেস, এরোপ্লেন, দ্বীপ কত কি কিনে ফেলছে। ব্যাস, কথা ঘুরে গেল। কোন দেশে কোন লেখকের কি পরিমাণ রোজগার, কে কত বিলাসবহুল জীবনযাপন করে, কে মাতাল, কে লম্পট, কে গাঁজা টেনে লিখতে বসে, কে চুল্লু, তাই নিয়ে ভুল ভাল পর্যালোচনা শুরু হয়ে গেছে। অদিতির হঠাৎ খুব কষ্ট হচ্ছিল। এত কিছু নিয়ে গবেষণা চলছে তিনজনের, কই একবারও তো কেউ জিজ্ঞাসা করল না কোন লেখাটা বার হচ্ছে অদিতির। সবকিছুর মধ্যে এরা টাকার গন্ধ খোঁজে। এরা কারা? অদিতিরই স্বামী, অদিতিরই সন্তান। ওই যে পাপাই, কৃতকার্যের জন্য এতটুকু অনুতপ্ত হলো না, উল্টে ভাব দেখায় যেন অদিতি তার ব্যক্তিগত জীবনে এক হীন অনুপ্রবেশকারী। এখনো বিভিন্ন মেয়ের সঙ্গে ফোনে একইভাবে ফষ্টি নষ্টি করে চলে। তাকে তো ক্ষমা করেছিল অদিতি, তবু যে কেন এক তীক্ষ্ণ শলাকা বুকে বিঁধে থাকে। ছেলেকে মার্জনা করা মার পক্ষে খুব সহজ কাজ, কিন্তু সন্তানের দুষ্কর্ম বিস্মৃত হওয়া বড় কঠিন, বড্ড কঠিন। আর ওই যে তাতাই, অদিতির সদা হাস্যমুখ ছোট ছেলে, সে তো এক ভাবি বানিয়া। না হলে ওইটুকু ছেলে এখন থেকে শেয়ার বাজার নিয়ে মাতামাতি করে। অদিতি ঘরে যেতে গিয়েও ফিরে এলো। সুপ্রতিমকে বলল, তোমাকে আর একটা দরকারি কথা বলা হয়নি। সামনের রবিবার এই ফ্ল্যাটে একটা সাহিত্য সভা হবে। এখানে? সে কি? কেন? রবিবার ছুটির দিনে? একটা রবিবার নয় হলোই। অদিতির মুখের দিকে তাকিয়ে সুপ্রতিম কি বুঝল কে জানে, হাত উল্টে বলল, ওকে ওকে, শুধু একটা প্রবলেম আছে। কি? আসলে তথাগত বলছিল যে সামনের রোববার আসবে। বারণ করে দিও, পরের রবিবার আসতে বলো। ও হ্যাঁ, আরও একটা কথা, হেমেন মামা রঞ্জনকে ওই দিন দুপুরে খেতে বলবো ভাবছি। হঠাৎ? আমার ইচ্ছে। অদিতি আর দাঁড়াল না। এক নিঃসীম শূন্যতা ছেয়ে ফেলছিল তাকে। পরদিন খুব ভোরে, গোটা ফ্ল্যাট যখন ঘুমিয়ে আছে, অদিতি বেরিয়ে পড়ল নিঃসাড়ী। বাড়িতে খবরের কাগজ আসার তার আগেই নিজের গল্পটাকে একবার ছুঁতে চায় অদিতি। একা। এক হেমন্তের শুরুতে এসেছিল টিয়া। পরের হেমন্ত ফুরোবার আগেই অপরূপ এক বদল ঘটেছে তার। বুলি ফুটেছে মুখে। টিয়ার শব্দ ভাণ্ডারটি বড় নয়, বরং খুবই ছোট। মাত্র একটি শব্দ জমা হয়েছে তার ভাঁড়ারে, খুকু। শীষ নয়, অন্য কোনো নাম নয়, শুধু খুকু।
ওই শব্দটুকুই ঘুরে ফিরে আওড়ায় টিয়া। সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই, যখনই শোনো শুধু খুকু আর খুকু। শুনতে শুনতে বাড়ি শুদ্ধ সকলের কান ঝালাপালা হয়ে গেল, এক অদিতি ছাড়া। এই একটি শব্দেই অদিতির টিয়া প্রমাণ করেছে সে গোঙা নয়। এর বেশি আর টিয়ার কাছে কি চাওয়ার আছে অদিতির? পাখির আজকাল তেজও বেড়েছে, খুব ডানা ঝাপটায়, ঝটপট ঝটপট শব্দে তোলপাড় হয় খাঁচা। চট করে দেখে মনেও পড়ে না কোন ডানাটা কমজোরি হয়েছিল টিয়ার, কোথায় বা থাবা বসিয়েছিল বেড়াল। অদিতি অবশ্য টিয়ার দিকে নজর দেওয়ার সময় পায় না এখন, কোন দিকেই বা পায়। গল্প লেখা একসময় তার কাছে ছিল স্রেফ ব্যসন, অবসরের সঙ্গী। এখন আর তা নেই। কমাসের শখ এখন যেন সাধনা হয়ে গেছে। শুধু দুপুরই নয়, লেখা এখন সারা দিনই অদিতিকে অধিকার করে থাকে। লেখার মাঝে সে সহজে ওঠে না। লেখার সময়ে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন এলে সে ভীষণ অন্যমনস্ক হয়ে থাকে। পাপাই তাতাই হুটহাট এসে পড়লেও অবলীলায় বলে দেয় অমুক জিনিস অমুক জায়গায় আছে, নিজেরা নিয়ে নাও। সন্ধেটুকু শুধু লেখে না অদিতি, রাত্রে বসে আবার। রোজ না হলেও প্রায়ই। নির্জন রাতে শান্তিভঙ্গের আশঙ্কা থাকে না। অদিতি অনেক বেশি মনোযোগী হয়ে উঠতে পারে তখন। রাতের সাধনাতেও বিঘ্ন এলো। একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল সুপ্রতিমের। ফটফটে আলো জ্বলছে ঘরে, মেঝেতে বালিশ নিয়ে উপুর হয়ে লিখছে অদিতি। সেদিকে তাকিয়ে চোখ রগড়াতে রগড়াতে সুপ্রতিম বলল, কি আরম্ভ করলে বলো তো? একটু শান্তিতে ঘুমোতে দেবে না? কেন? আমি তো তোমার ঘুমিয়ে পড়ার পর লিখতে বসেছি। আরে এই রাত দুপুরে কি না লিখলেই নয়? কি করি বলো, রাত্রে যে অনেক সুন্দর সুন্দর চিন্তা এসে যায় মাথায়। জানলার ধারে গিয়ে দাঁড়ালে কত পুরনো ছবি দেখতে পাই, চোখের সামনে কত ঘটনা ভেসে ওঠে। লেখার সময় না এগুলো বড় কাজে লাগে গো। আরে সে চিন্তাদের গুছিয়ে গাছিয়ে দিনভর লেখো না, কে তোমাকে বারণ করেছে? আরে ঘুম থেকে উঠলে ছবিগুলো আর মাথায় থাকে না, পুরো ভ্যানিশ হয়ে যায়। তার জন্য আমাকেও রাতভর জেগে বসে থাকতে হবে। তুমি জানো না যে আলোতে আমি ঘুমোতে পারি না? সারাদিন খেটে খুটে এসে এইসব আর ভাল লাগে না আমার, যত সব। অদিতি বলতে পারত গত 24 বছরে বহু দিন সুপ্রতিম রাত জেগে অফিসের কাজ করেছে। অদিতিরও অন্ধকার ছাড়া ঘুম আসে না। তা সত্ত্বেও সুপ্রতিম আলো নেবায়নি। এখনো মাঝে মধ্যে তাতাইয়ের সঙ্গে বসে টিভিতে লেট নাইট মুভি দেখে সুপ্রতিম। গত হপ্তাতেও রাত 3টে অবধি ফুটবল খেলা দেখল। তখন তো রাত জাগার কথা ওঠে না। অদিতিরও তো সে সময় অসুবিধে হয়। অদিতি কোনোদিন বলতে গেছে অদিতির শরীর কি শরীর নয়? কিছুই বলল না অদিতি। শান্তভাবে কাগজপত্র গুছিয়ে আলো নিবিয়ে শুয়ে পড়ল সে রাতে। পরদিনই বেরিয়ে দোকান থেকে একটা টেবিল ল্যাম্প কিনে এনেছে। কি আর করা, মেঝেতে গড়াগড়ি খেতে খেতে লেখার অভ্যাসটা রাত্রে ঝেড়ে ফেলতে হবে। টেবিল ল্যাম্প জ্বালিয়ে অদিতিকে লিখতে দেখে প্রথম 2-4 দিন সুপ্রতিম হাসাহাসি করল। তুমি দেখছি নোবেল লরিয়েট না হয়ে ছাড়বে না। তারপর দুম করে একদিন বলে বসল, দেখো এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অদিতি। এতেও কি তোমার অসুবিধে হচ্ছে? আমার সুবিধে অসুবিধের কথা হচ্ছে না, সবকিছুর একটা ডিসেন্সি আছে। তুমি তো আর লিখে রোজগার করে খাচ্ছ না যে রাত দিন এরকম মুখ গুঁজে লিখে যেতে হবে। আমার দেখতে খারাপ লাগে। তার মানে বলতে চাইছো রোজগার করে খেতে গেলে ডিসেন্সি, লিমিট এসব না রাখলেও চলে, তাই তো? সুপ্রতিম গুম হয়ে গেল। অদিতি পড়াশুনো শুরু করেছে নতুন করে। তার এতদিনকার ছোট্ট পৃথিবীটার বাইরেও যে এক বৃহৎ জগৎ আছে, তাকে জানার জন্য তার এখন উদগ্র পিপাসা।
বিষয় নিয়ে খুব একটা বাছাবাছি নেই অদিতির। গল্প, উপন্যাস, শিল্প, সংস্কৃতি, ইতিহাস যা হেমেন মামা এনে দেয় তাই গোগ্রাসে পড়ে ফেলে। গোলপার্কে রামকৃষ্ণ মিশনের একটা বড় লাইব্রেরি আছে, তার মেম্বার হয়েছে অদিতি। সেখান থেকেও বই নিয়ে আসে। রঞ্জনের কাছ থেকে পায় হরেক কিসিমের লিটল ম্যাগাজিন, তাও কম চিত্তাকর্ষক নয়। অদিতির বাড়িতে সাহিত্য সভাও শুরু হলো। বেশ কিছু তরুণ লেখকের সমাবেশ ঘটল বাড়িতে। হেমেন এবং রঞ্জনী মূল উদ্যোক্তা। স্বরচিত গল্প পাঠ হল। অদিতির ড্রয়িং স্পেস কাঁপিয়ে প্রবল তর্ক বিতর্কের তুফান উঠল। গল্প নিয়ে কাটাছেঁড়াও চলল প্রচুর। বিকেল থেকে সন্ধে অদিতির ফ্ল্যাট জমজমাট। হেমেনের সঙ্গে প্রেমতোষের সভাতেও বার কয়েক আরও গেছে অদিতি। তবে সেখানকার পরিবেশ অনেক বেশি গুরুগম্ভীর। তুলনায় অদিতির বাড়ির আসর অনেক স্বচ্ছন্দ। প্রেমতোষের বাড়িতে সবাই প্রায় শ্রোতা। এখানে লেখকদেরই সাবলীর জটলা। কত ধরনের ছেলে যে আসে, কেউ সারাক্ষণ অস্বাভাবিক গম্ভীর, কেউ বা তুবড়ির মতো কথা বলে চলেছে, কেউ অসম্ভব লাজুক, স্বপ্নালু চোখে নিজের গল্পটি পড়ে মাথা হেঁট করে আক্রমণের প্রতীক্ষায় বসে থাকে, কেউ বা সামান্যতম সমালোচনাতেই বুনো কুকুরের মতো ক্ষিপ্ত হয়ে ওঠে। সকলের মধ্যেই এক ধরনের উত্তাপ টের পায় অদিতি। সহমর্মীর উত্তাপ, সহধর্মীর উত্তাপ। তরুণদের সান্নিধ্যে বেশি দিন জড়তা বজায় রাখা কঠিন। অদিতি এখন নিঃসংকোচে যে কোনো লেখা সম্পর্কে মতামত প্রকাশ করতে পারে। প্রথম দিনের সভায় এলাহি জলখাবারের বন্দোবস্ত করল অদিতি। লুচি, আলুর দম, ভেজিটেবল চপ, মিষ্টি। নিজের হাতে লুচি ভেজে আনলো সকলের জন্য। চা করল বার দুদিন। সেদিন সভা শেষ হওয়ার পরেই হেমেন ধরলেন অদিতিকে। এই যে অদিতি, শোনো, আচ্ছা, এখানে যতবারই সভা হবে ততবারই এত আয়োজন করবে নাকি? হ্যাঁ, বারে সবাইকে আমন্ত্রণ করে এনেছি যে। আরে সে তো এখানে সভা করার জন্য, খাওয়ানোর জন্য নয়। শোনো, এরপর থেকে তুমি আর এত ঝামেলায় যাবে না। অদিতির মুখ করুণ হয়ে গেল। ওইসব প্রাণবন্ত ছেলেদের খাওয়াতে ভালোই লেগেছে তার। হেমেন মামা শুধু শুধু আপত্তি করছেন কেন? তাহলে নেক্সট সভা থেকে খাওয়া বন্ধ? আরে বন্ধ করবে কেন? হ্যাঁ, সাহিত্যের যা নির্ভেজাল সঙ্গী তা তো থাকবেই। মুড়ি, বাদাম আর চা। ওই চায়ের কষ্টটুকুই তোমাকে করতে হবে বার কয়েক। অদিতি, তোমার ছেলেদের বলো না, তোমাকে যেন ওরা একটু হেল্প করে দেয়। হ্যাঁ, একটু হেল্প করে দেবে আর কি। অদিতি শুনে হেসেছিল মনে মনে। তার ছেলেরা করবে সাহিত্য সভায় অংশগ্রহণ? সাহিত্যের নাম শুনলেই দুই ছেলে দুই দিকে পোঁ পোঁ দৌড়তে থাকে। এত বোরিং, এত বোরিং। পাপাইয়ের জিআরই পরীক্ষা হয়ে গেল। বিএসসির রেজাল্টও বেরিয়ে গেছে। যথারীতি ফার্স্ট ক্লাস পেয়েছে পাপাই। এমএসসিতে ভর্তিও হয়ে গেছে। তবে এখনো তার মন জিআরইর রেজাল্টের দিকে। অদিতি বুঝতে পারে, যাক, যে যেভাবে থেকে খুশি থাকে থাকুক। আশ্চর্যের বিষয়, সুপ্রতিম কিন্তু প্রথম দিনের সাহিত্য সভায় ছিল। হয়তোবা অদিতির অনুরোধ রাখতে, অথবা নতুন ধরনের মজা চাখার বাসনায়। থাকার ফলটা অবশ্য শুভ হলো না। অদিতির পক্ষেও, সুপ্রতিমের পক্ষেও না। উৎসাহের ঝোঁকে নবীন লেখকদের মধ্যে থেকে এক কোমল দর্শন যুবককে পাকড়াও করল সুপ্রতিম। মুরব্বি চালে আলাপ জমালো ছেলেটির সঙ্গে। আলাপটাই কাল হল। ছেলেটা একথা সে কথার মাঝখানে ঝপ করে বলে বসল, আপনি তো খুব বড় চাকরি করেন, তাই না? বাহ, এ খবরও জানা হয়ে গেছে। তা কে বলল?
হেমেন্দা বলেছিলেন আপনি নাকি লোটাস ইন্ডিয়ার গোটা পূর্বাঞ্চলের সর্বেসর্বা। আরে না রে ভাই, ওই সেলসটা দেখাশোনা করি এই আর কি। আপনাদের কোম্পানি তো বিজ্ঞাপনে অনেক খরচা করে, আমাদের পত্রিকায় একটা বিজ্ঞাপন দিন না। হ্যাঁ গো, দাও না। হ্যাঁ, তা একটা ব্যবস্থা করা যায় বই কি। কি নাম আপনার পত্রিকার? রোহিণী। সেল কিরকম? ভালো, বেশ ভালো। লাস্ট ইস্যুটা আমাদের 400 কপি ছাপা হয়েছিল, তার মধ্যে হার্ডলি 60 কপি পড়ে আছে। গোটা 40 কমপ্লিমেন্টারি গেছে, তার মানে 100-3 কপি তো বিক্রি হয়েইছে। সুপ্রতিম তাকালো এদিক ওদিক, বুঝে 2-4টে নিঃশ্বাস নিল। মাত্র 300? কেন, 300 কম নাকি? আমাদের এন্টার কাগজের দাম উঠে গেছে। আর ছাপার খরচ? ওই 2-1টা বিজ্ঞাপনও আসে, বাকি যা শর্ট পড়ে পকেট থেকেই যায়। তার মানে আপনার ট্যাঙ্কের জোর আছে। জোর থাকলে কি আর বিজ্ঞাপন চাইতাম? টিউশনির টাকায় সব ইস্যু টাইমলি বের করতে পারি না। ও, তা আপনি চাকরি করেন না? চাকরি করলে কি আর কোনো ভাবনা ছিল? পত্রিকাটা কত বড় করে বার করতে পারতাম। শুধু পত্রিকা বার করার জন্যেই চাকরি পাওয়াটা দরকার? ছেলেটা দিব্যি বলে দিল। চাকরি পেয়ে যদি পত্রিকাই না বড় করতে পারি, তাহলে চাকরি করে আমার লাভ কি? আপনার বাড়িতে কেউ নেই? মা, বাবা? হ্যাঁ, সবাই আছে। মা, বাবা, ভাই, বোন। কেন বলুন তো? সুপ্রতিম ধন্দমারা মুখে বসে রইল খানিকক্ষণ, তারপর উঠে চলে গেল। রাত্রে ধরল অদিতিকে। তোমার যারা সাঙ্গপাঙ্গ তারা দেখছি সবাই বদ্ধ পাগল। একটা বিজ্ঞাপন চেয়েছে বলে পাগল হয়ে গেল? 300 কপি কাগজ বিক্রি হয়, তার জন্য আমাকে বিজ্ঞাপন দিতে হবে? টাকা কি খোলাম কুচি? টিভিতে অসভ্য নাচ গানের জন্য তোমরা লাখ লাখ টাকার বিজ্ঞাপন দিতে পারো, আর এই সামান্য 100-200 টাকা একটা ভালো কাজের জন্য নয় দিলেই। তবু একটা ক্রিয়েটিভ কিছুর মধ্যে রয়েছে তো ছেলেগুলো। ক্রিয়েটিভ না হাতি? পাগলামি, জাস্ট পাগলামি। ফ্যামিলির কোনো চিন্তা নেই, টাকা উড়িয়ে পত্রিকা বার করা। সবাইকে এক ছাঁচের হবে নাকি অফিস আর রোজগার? থাক থাক, আর জ্ঞান মেরো না। তোমাদের ওই ফালতু ব্যাপারে আমাকে আর জড়াবে না, বুঝলে? ব্যাস হয়ে গেল, আর চোরে কামারি দেখা নেই। দ্বিতীয় সাহিত্য সভার দিন আগরতলায় ছিল সুপ্রতিম। তৃতীয় আসরের দিন প্রথমে অতিথি ডোরবেল বাজতেই চোস্ত পাঞ্জাবির ওপর শাল জড়িয়ে সোজা বেরিয়ে গেল বাড়ি থেকে। ফিরল দুপুর রাতে, পুরো চুর হয়ে, যা সে কদাচ হয়। ফিরেই হুঙ্কার। অদিতি, এই যে তোমার ওইসব অপগণ্ডের দল গেছে। অদিতি স্তম্ভিত। সংবিত ফিরে পেয়ে ধমকালো সুপ্রতিমকে। হচ্ছেটা কি? মাঝরাতে ফিরে হল্লা করছো কেন? বেশ করছি, আমার বাড়িতে আমি যা খুশি তাই করব। কোথায় কোথায় তোমার সেই হারামজাদার দল? ছি, ও কি ভাষা? হারামজাদা শব্দের মানে জানো তুমি? না, তোমার কাছে শিখতে হবে। খুব ভাষার ধ্বজা ওড়াতে শিখেছো দেখছি। হ্যাঁ, জীবনটা আমার একবারে হেল করে দিল। চটি খুলে দরজার দিকে ছুড়ল সুপ্রতিম। বেসামাল পায়ে শোয়ার ঘরে গেল। গজরাচ্ছে। অদিতি শান্ত করার চেষ্টা করল সুপ্রতিমকে, বলল, আচ্ছা আচ্ছা, তুমি এরকম করছো কেন? মাসে তো মাত্র একটা দিন। তাই বা হবে কেন? আমার একটা ছুটির দিনে আমারই ফ্ল্যাটে এক পাল সুগ্রীবার অঙ্গদ নাচানাচি করবে, এটা কি মামদোবাজি? অদিতি তাড়াতাড়ি দরজা ভেজিয়ে দিল। কি আরম্ভ করলে বলো তো? পাপাই তাতাইয়ের ঘুম ভেঙে যাবে যে। যাক, সবাই শুনুক। এই পাপাই, তাতাই, তোরাও বল, এ কি মামদোবাজি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? স্খলিত পায়ে দরজা খুলে দিয়েছে সুপ্রতিম। অদিতি টেনে হিঁচড়ে সুপ্রতিমকে বসিয়ে দিল বিছানায়। হিসিয়ে উঠল। কি করছো কি?
এসো ভিতরে এসো, বসো। আমার বন্ধুরা এখানে আসে বলে যত রাগ, তাই না? আর তোমার বন্ধুরা যে সারা সন্ধে তাণ্ডব করে যায়, তার বেলা। এই শোনো, আমার বন্ধুরা তোমার ওই লাফাঙ্গাদের মতো ভিকিরির বাচ্চা নয়। কোত্থেকে সালা এক বুড়ো ভাম মাওয়া জুটেছে, মাথাটা একবারে চিবিয়ে ঝরঝরে করে দিল। তোমাকে লেখিকা বানানোর জন্য তার এত দরদ কিসের? কিসের এত ইন্টারেস্ট? সালা গাদা গাদা ছেলে এনে আমার ফ্ল্যাটে ঢুকিয়ে দিচ্ছে, যখন তখন তোমাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে কি এসবের বোঝাও? অদিতি স্তব্ধ হয়ে গেল। কার্নিশের বেড়ালটা যেন হৃৎপিণ্ডের নখের আঁচড় টানছে। যন্ত্রণায় কুঁকড়ে আসছে শরীর। কেটে কেটে বলল, মাতনামির ঝোঁকে তুমি কি বলছো তুমি জানো? একটা কথা শুনে রাখো, আমার বন্ধুরা এখানে আসবে, আমার মামাও আসবে। এটা যেমন তোমারও ফ্ল্যাট, আমারও ফ্ল্যাট। তোমার বাপ দাদা এই ফ্ল্যাট উইল করে দিয়ে যায়নি। এটা আমার রোজগারের টাকায় করা, আমার রোজগারের, বুঝলে? ও, সংসারের পেছনে বুঝি আমার কোনো খাটুনি নেই? তার বুঝি দাম নেই? চুপ! একটা কথা না। মাগনা খাটছো? হ্যাঁ, মাগনা? যা চাও তাই তো দেওয়া হয় তোমায়। আমার ফ্ল্যাটে এসব করা আর চলবে না। আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার। অদিতি মাথা হেট করে দাঁড়িয়ে আছে। প্রায় শোনা যায় না এমন স্বরে বলল, এ কথা এতদিন পরে মুখ থেকে বেরোলো। আগেও বলতে পারতাম, কিন্তু বলিনি। মার্সি, জাস্ট মার্সি। ওয়াচ করছিলাম, ভেবেছিলাম কাজকর্ম নেই, একটা কিছু নিয়ে থাকবে। কিন্তু এ তো এসব সাহিত্য ফাহিত্য অনেক হয়েছে। এবার ওসব ছাতার মাথা বন্ধ করো তুমি, বুঝলে? এটা হলো গিয়ে হোম, আ প্লেস অফ হ্যাপিনেস। এখানে আমাদের শান্তি বিঘ্নিত হওয়া আমি অ্যালাউ করব না। অদিতি চৈতন্যের শেষ সীমায়। মাতালির প্রলাপ না মনের কথাই উগড়ে দিচ্ছে সুপ্রতিম? হৃদয়ের গভীরে, অনেক গভীরে কোথায় যেন একটা ভূমিকম্প হচ্ছে। টের পাচ্ছিল অদিতি। 24 বছর ধরে গড়ে ওঠা ধারণার ইমারত। অদিতি এই সংসারের চালিকা শক্তি। ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে যেন। নিঃশ্বাস বন্ধ করে অদিতি বলল, বেশ, তোমরা যা চাও তাই হবে। বাতাসে এখন হিমরেণু। দূরের পর্বত তার জমাট দুঃখের নিঃশ্বাস পাঠাচ্ছে এই শহরে। নিজের ডানায় ঠোঁট গুজে খুঁজছে পাখি। বড় শীত, এত শীত যে হাড় মজ্জা কাঁপছে অদিতির। বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়েছে সুপ্রতিম। একটা পা খাটের বাইরে ঝুলছে। অদিতি পাটা তুলে দিল বিছানায়, নরম লেপে ঢেকে দিল সুপ্রতিমকে। মশারি টাঙালো। মেঝেতে লুটিয়ে থাকা সুপ্রতিমের শাল গুছিয়ে রাখল ওয়ার্ড্রোবে। আলো নিভিয়ে লেখার চেয়ারে এসে বসেছে অদিতি। বসেই আছে। সুইচ টিপে অদিতি টেবিল ল্যাম্প জ্বালালো। মুহূর্তে ঘরের কোণ ঝলসে উঠেছে আলো। পরক্ষণে নেবালো অন্ধকার। আবার জ্বালালো বাতি, আবার নেবালো। জ্বালাচ্ছে, নেবাচ্ছে, জ্বালাচ্ছে। অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। দিন পাঁচেক পর একদিন ছোট ননদের বাড়ি গেল অদিতি। দুদিন ধরে ফোন আসছে। রিনার বড় মেয়েটা খুব অসুস্থ, একবার না গেলে খারাপ দেখায়। গিয়ে দেখল জ্বর একটু কমেছে, তবে সাংঘাতিক কাশিতে ভুগছে মেয়েটা। ডাক্তার সন্দেহ করছে ব্রঙ্কাইটিস। এক্স-রে করতে বলেছে। হয়েও গেছে আজ। রিনার বর অফিস থেকে ফেরার পথে রিপোর্টটা আনবে। ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে রিনার বর বাড়ি ফিরল দেরিতে। অদিতি অপেক্ষা করছিল। এক্স-রেতে কিছু পাওয়া যায়নি।
সাধারণ কাশি। কফ সিরাপ দিয়েছে ডাক্তার। রিনার বরের সঙ্গে কথাবার্তা বলে বেরোতে বেরোতে 9টা বেজে গেল অদিতির। বাড়ি ফিরে অদিতি দেখল সুপ্রতিম আজ সকাল সকাল ফিরে এসেছে। সেন্টার টেবিলে পা তুলে শরীরে শাল মুড়ে একটা অ্যাকশন ফিল্ম দেখছে টিভিতে। অদিতিকে দেখে বলল, কেমন আছে রিঙ্কি? অদিতি এখন চুপচাপ হয়ে গেছে খুব। প্রবল এক অভিমানে বুকের ভেতরটা পুড়ে গেছে তার, কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করে না। নিয়ম মতোই কাজকর্ম করে যাচ্ছে সংসারের, যেখানে যা কর্তব্য আছে পালন করছে। দুপুরবেলা এক অপ্রতিরোধ্য মানসিক তাড়নায় লিখতে বসেছিল দুদিন। শুধু বাড়ির কারো সঙ্গে অদিতি যেচে কথা বলছে না। ছেলেদের অবশ্য তাতে কিছু যায় আসে না। মার কোনো পরিবর্তন এলেও তাদের এখন দেখার চোখ কোথায়, অথবা সময়। যে যার মনে বেরিয়ে যায়, ফিরে খায়, শুয়ে পড়ে এবং রুটিন মাফিক হুকুম ছুড়ে যায় মাকে। সুপ্রতিমও তার সেদিনের ব্যবহারের জন্য খুব একটা অনুতপ্ত বলে মনে হয় না। যেন সেদিন নেশার ঝোঁকে কিছুই তেমন হয়নি, যেন সেদিন কিছুই তেমন বলেনি অদিতিকে। শীতটা জাঁকিয়ে এসেছে। খালি পা মেঝেতে পড়লে ছ্যাঁত ছ্যাঁত করে। বাইরের চটি ছেড়ে হাওয়ায় চপ্পল পায়ে গলালো অদিতি। ভালোই আছে, কাশিটা জ্বালাচ্ছে একটু। সিরিয়াস কিছু না। এদিকে তো একটা ভালো খবর আছে। অদিতি কৌতূহল দেখালো না। সুপ্রতিম নিজেই বলল, পাপাইয়ের আর জিয়ারির রেজাল্ট বেরিয়েছে। দারুণ রেজাল্ট করেছে তোমার ছেলে। নাচতে নাচতে বন্ধুদের নিয়ে নাইট শোয়ে সিনেমা দেখতে গেল। তাই বুঝি? আমি অবশ্য ওদের রেজাল্ট ফেজাল্ট তেমন বুঝি না, তবে পাপাই বলল ওর স্কোর নাকি খুব ভালো। হয়তো কোনো স্টেট ইউনিভার্সিটিতে চান্স পেয়েও যেতে পারে। ভালোই তো। অদিতি শাড়ি বদলাতে ঢুকে গেল। তাতাই ঘরে আছে। টেবিলে খাবার সাজিয়ে তাকে ডাকল অদিতি। সুপ্রতিমকেও। খাচ্ছে 3 জন। আলু কপির ডালনায় রুটি ডুবিয়ে সুপ্রতিম বলল, বলছি, আমি একটা কথা ভাবছিলাম জানো। তুমি তো অনেক দিন ধরেই ফ্ল্যাটটা রং করানোর কথা বলছো। গত শীতে হলো না, এই শীতে করিয়ে দিই, কি বলো? করাও। আচ্ছা, কি রং করলে ভালো হয় বলো তো? বেশ কালার, বেশ। সেটা আবার কি রং? ঠিক চন্দনও নয়, মাটিও নয়। ও আছে একটা, চার দেখলেই বুঝতে পারবে। সুপ্রতিম চোখের কোণ দিয়ে দেখল অদিতিকে। না না, তোমার মা যে রং চুজ করবে সেটাই হবে। মায়ের ওই কালারটা খুব পছন্দ, আমি জানি, তাই না মা? তোমাদের পছন্দই আমার পছন্দ। তুই আর রুটি নিবি? একটা। বেশ, তাহলে কালী মিস্ত্রির সঙ্গে কথা বলি, ঘরদোর দেখে একটা এস্টিমেট করে দিয়ে যাক। অদিতি নিঃশব্দে ঘাড় নাড়ল। বুঝলি তাতাই, আমি আর একটা কথাও ভাবছিলাম। কি? ওই যে তোর দাদা একবার বলেছিল না, তোর মা লিখতে পারলে একটা বই বার করে দিতে। তোর মা তো অনেকগুলো গল্প লিখে ফেলল। ভাবছি সব কটা এক জায়গায় করে একটা বই ছেপে দিই, কি বলিস? চতুর তাতাই মুচকি হাসল। দেখল বাবা মাকে। দারুণ। তুই তো ওই বই পাড়ার দিকে যাস, একবার খোঁজ খবর নিস তো এরকম খরচ পড়তে পারে। কপির তরকারিতে নুন ঠিক আছে? সবিতার আজকাল নুনের হাত বড় বেড়েছে। সুপ্রতিম যেন হোঁচট খেল একটু। কথা থামিয়েছে এতক্ষণে। মন দিয়ে খাওয়া শেষ করে উঠে গেল। পাপাই ফেরার পর তাকে খাবার গরম করে দিল অদিতি। জিয়ারির রেজাল্ট নিয়ে স্বভাব বিরুদ্ধ উল্লাস প্রকাশ করল পাপাই। অদিতিও হাসল, মাপা হাসি। শোয়া হলো আজ রাত করে। অদিতি আলো নিভিয়ে দিয়েছে। লেপের তলায় ঢুকে সুপ্রতিম বলল, তোমার কি হয়েছে বলো তো? কিছু না তো। তুমি কি আমার উপর রেগেই থাকবে? দেখো নেশার ঝোঁকে কি বলে ফেলেছি তাই নিয়ে। আমাকে দেখে কি মনে হয় আমি রাগ করে আছি? একটা ভালো খবর পেলে
দুটো এক্সাইটিং প্ল্যান শোনালাম, তোমার মুখে হাসি নেই কেন? কোনটা তোমার এক্সাইটিং প্ল্যান? বাড়ি রং করা না আমার বই ছেপে দেওয়া? অন্ধকারে চুপ সুপ্রতিম। নীরবতায় ঘরের অন্ধকার আরো গাঢ় যেন, তলহীন, মিশমিশে। হঠাৎ সুপ্রতিম হাত বাড়িয়ে ছুঁল অদিতিকে। আমাদের বিয়ের 25 বছর হতে চলল। তুমিও আর কোনে বউটি নেই, আমিও আর সেই নার্ভাস বর্ড নয়। এখন কি আমাদের মধ্যে এইসব মান অভিমান খেলা সাজে? আমরা দুজনে দুজনকে হাতের তালুর মতো চিনি। এখন কি আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আসা উচিত বলো? অদিতি উত্তর দিল না। সুপ্রতিম আরেকটু ঘন হয়েছে। তবে হ্যাঁ, ছোটখাটো ভুল বোঝাবুঝি হতেই পারে। তুমি জানো, তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমিও জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমরা কেউই তো কারো খারাপ চাই না, তাই না? সুপ্রতিমের স্বরে বুঝি সংশয়। না হলে বিয়ের 24 বছর পরে এত ভালোবাসি বলার আধিক্য কেন? ও কথা থাক। থাকবে কেন? এসব কথা বলা দরকার? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি যা করি তোমার ভালোর জন্যই করি। তুমি ভুল পথে গেলে আমি তোমাকে আটকাতে চাইব, আর আমি ভুল করলে তুমি। দীপক শর্মিলার ঝঞ্ঝটে তুমি আমাকে থাকতে বারণ করেছিলে, আমি সরে এলাম। তারপর দীপক শর্মিলার ডিভোর্স হয়ে গেল, শর্মিলা ছেলের কাস্টাডি পেল। আমি আর ওখানে মাথা গলিয়েছি? দীপককে স্ট্রেট বলে দিয়েছি আমার বউ পছন্দ করছে না, তাই আমি আর তোর সঙ্গে নেই। তোমার বিশ্বাস না হয় দীপকের সঙ্গে দেখা হলে তুমি জিজ্ঞেস করো। আমাদের এখন কত সুন্দর একটা ফ্যামিলি লাইফ। দুটো এবল ইন্টেলিজেন্ট ছেলে, একটা হ্যাপি ফ্যামিলি। ঝকঝকে ফ্ল্যাটে শ্রাবণ মাসে জমিয়ে 25 বছর সেলিব্রেট করব। আমরা এখন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি আসতে দেব কেন? অদিতি অন্ধকারে হাসল, বিষণ্ণ হাসি। ঘরের শীত যেন দ্বিগুণ হয়ে গেল হাসিতে। সুপ্রতিম জড়িয়ে ধরেছে অদিতিকে, কানের কাছে মুখ এনে বলল, যদি রাগ না করো একটা কথা বলি? বলো। তোমার হেমেন মামা আজ এসেছিলেন। আমি তাকে খুব ভদ্রভাবে বুঝিয়ে দিয়েছি তুমি একজন সম্মানিত মহিলা, একজন হাউসওয়াইফ। তোমার পক্ষে তার সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয়। অদিতি আর স্থির থাকতে পারল না, লেপ ফেলে ছিটকে উঠে বসেছে। কখন এসেছিল হেমেন মামা? সন্ধেবেলা। তুমি তখনও ফেরোনি। আগামী সপ্তাহে তোমাকে ওই বারাসাত না কোথায় নিয়ে যাবেন বলছিলেন, আমি না বলে দিয়েছি। খারাপ ব্যবহার অবশ্য করিনি, খুব ভালোভাবেই বলেছি। তাতেই তো সামনে ছিল, তাতেই কি জিজ্ঞেস করো। সুপ্রতিমের স্বরে এতটুকু জড়তা নেই, নির্দ্বিধায় বলে যাচ্ছে, দেখো দেখো তোমার একটা কোয়ালিটি আছে, ভদ্রলোক সেটাকে এক্সপ্লোর করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তোমার গুণের কদর তো আমরাই করতে পারি, করছিও তো, করিনি? 5 জনকে বলে বেড়াই না তোমার গুণের কথা? তা বলে ঘর দোর ফেলে অত নাচানাচি করবার কি আছে? মেয়েদের একটু দূরত্ব রেখে চলাই ভালো, এতে সম্মান বাড়ে, সংসারের বনেতটাও শক্ত থাকে। নিজে বিয়ে থা করেননি, বিবাহিত মেয়েদের মান সম্মানের কথা কি করে বুঝবেন? তুমি তো লেখার জন্য সংসার ভাসিয়ে দিতে চাও না, নাকি চাও? বাইরের শীতার্ত রাত, লেপ ছাড়া ঠাই বসে আছে অদিতি। ঠান্ডা লাগছে না তার, সে এখন নিজেই বরফ। বাড়িটার চেহারা দুঃস্বপ্নের মতন। কলকাতার এই অঞ্চলে জরাগ্রস্ত বাড়ির কমতি নেই, কিন্তু এ যেন একেবারে সৃষ্টি ছাড়া। শুধু জীর্ণ শ্রীহীন নয়, প্রায় ভগ্নস্তূপ। পলেস্তারা কবেই তো খসে পড়েছে, সর্বাঙ্গে টেরা বেঁকা অজস্র ফাটল, ভাঙাচোরা লাল ইট টাটকা ঘায়ের মতো গাময় দাঁত ছিরকুটে আছে। দেখেই বোঝা যায় অন্তত 50 বছর এ বাড়ি স্নেহস্পর্শ পায়নি। ফাটলের খাঁচখোঁচ ফুঁড়ে
ইতিউতি বট অশ্বত্থের শিকড়। তাদের বামনাকার শরীর ঝুলছে বাইরের দেওয়ালে। এমনই একটা বাড়িতে থাকেন হেমেন মামা। মোটা কাঠের প্রকাণ্ড সদর হাট করে খোলা। সামান্য দ্বিধা নিয়ে কড়া নাড়ল অদিতি। সাড়া নেই কারো। ভেতরে দেখা যায় এক চৌকো চাতাল। মেঝেতে তার পাথর ছিল এক সময়, এখন যত্রতত্র পুরো শ্যাওলার আস্তরণ। ভরা দুপুরেও চাতাল ছায়াচ্ছন্ন, স্যাঁতসেঁতে। এক প্রান্তে বিশাল উঁচু এক চৌবাচ্চা, চাতাল ঘিরে বর্গাকার বারান্দা। বারান্দার গায়ে সার সার কোটর। কোনো কোনো কোটর থেকে আচমকা মহিলা কণ্ঠ ছিটকে আসছে। তারপরে অন্তর সম্পূর্ণ নীরব। কে যেন কাকে খুব জোরে বকে উঠল। একটা বাচ্চা কাঁদছে। অদিতি অসহিষ্ণু হয়ে পড়ছিল। কেউ বেরোয় না কেন? ভুল বাড়িতে এলো নাকি? ঠিকানাটা বোধহয় ছোট মামার কাছ থেকে ঠিকঠাক জেনে এলেই ভালো হতো। ভুলই বা কি করে হয়? হেমেন মামা যেরকম বলেছিল তাতে তো এই বাড়ি হওয়া উচিত। হাতিবাগানে নেমে ফুটপাত ধরে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে এগোলে বাঁদিকের প্রথম রাস্তা, রাস্তার বাঁদিকের দ্বিতীয় গলি। গলিতে ঢুকে ডান হাতে 4টে বাড়ি ছেড়ে পঞ্চম বাড়িটাই তো। হৃদয়ের উত্তেজনা তাড়িয়ে এনেছে আজ। কিন্তু কেন এলাম? সুপ্রতিমের হয়ে ক্ষমা চাইতে? হেমেন মামা ক্ষমা করলেই কি সুপ্রতিমের দোষ মুছে যাবে? নাকি হেমেন মামার সামনে হাউ হাউ করে কাঁদতে বসবো? আচ্ছা, সেটা কি একটু বেশি মেলোড্রামাটিক হয়ে যাবে না? তাহলে ফিরে যাব এতটা পথ উজিয়ে এসে? অদিতি আবার কড়া নাড়ল, এবার বেশ জোরে। সাড়া মিলেছে। এক প্রৌঢ়া চাতালে। ভারী শরীরটি ইটচাপা ঘাসের মতো সাদাটে। গোলাকার মুখমণ্ডল বিরক্তিতে ভরপুর। হাত নেড়ে বলল, আমাদের কিছু লাগবে না বাপু। অদিতি সামান্য ঘাবড়ে গেল। কালো জরিপার ক্রিম রঙের তাঁতের শাড়ি পরে আছে, বেশ দামি শাড়ি। গায়ে কাশ্মীরি শাল, কাঁধে ভ্যানিটি ব্যাগ, ঝোলা নয়। তাও মহিলা তাকে সেলস গার্ল ভেবে বসল। না, মানে আমি একটা দরকারে এসেছিলাম। প্রৌঢ়া যেন বধির। অদিতির দিকে পিছন ফিরে উঁচু দড়ি থেকে শাড়ি নামাচ্ছে। শুকলো শাড়িটা কাঁধে ফেলল। ঘরের দিকে এগোতে এগোতে ঘাড় ঘুরিয়েছে। দাঁড়িয়ে কেন? বললাম তো কিছু নেব না। অদিতি ঠোঁট নাড়ার আগেই এবার উল্টো দিকের ঘর থেকে বেরিয়ে এসেছে এক তরুণী। তুলতুলিরই বয়সী, ফুরফুরে রঙিন প্রজাপতির মতো হাবভাব। ঘড়ি বাজছে হাতে, মুখ চোখে ভীষণ তাড়া। বারান্দা বেয়ে তরতরিয়ে অদিতির সামনে চলে এলো মেয়েটা। কি আছে? কি আছে চটপট দেখান। আসলে আমি একজনকে খুঁজতে এসেছি। তুমি আমাকে একটু হেল্প করতে পারো? ও তাই বলুন, কাকে খুঁজছেন? হেমেন্দ্র নারায়ণ মল্লিক, বহতা পত্রিকার সম্পাদক। আচ্ছা, উনি কি এই বাড়িতে থাকেন? মেয়েটা রীতিমতো চমকেছে, হাঁ করে দেখছে অদিতিকে। আপনি ছোট দাদুকে খুঁজছেন? অদিতি স্বস্তির নিঃশ্বাস ফেলল। আন্দাজে আসাটা ভুল হয়নি। মেয়েটা অপসৃত প্রৌঢ়ার দরজার দিকে তাকিয়ে নিল একবার। উনি কিছু বললেন না? না, কেন? ওই রকমই স্বভাব। সেদিন আমার কলেজের একটা বন্ধু এসেও ফিরে গেছে। হেমেন মামা, মানে হেমেন বাবু কে আছেন? ছোট দাদু আপনার মামা? হ্যাঁ, আছেন উনি। কে জানে ছোট দাদু কখন বাড়িতে থাকে কখন থাকে না। এক কাজ করুন, সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যান। ডান হাতের 3টে দরজা ছেড়ে 4th ঘরটা দেখবেন। যদি তালা ঝোলে তো নেই। খয়াটি উঁচু উঁচু ধাপ, নড়বড়ে রেলিং। সাবধানে উঠছিল অদিতি।
ছোট মামা বলতো হেমেন্দের বাড়ি দেখিয়ে মাথা ঘুরে যায়। ঘড়েই বটে। এই সিঁড়ির কথাই কি বলেছিল ছোট মামা? চতুর্থ দরজার সামনে পৌঁছে বুকটা ফাঁকা হয়ে গেল অদিতির। তালাই চলছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে অদিতি তবু দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। এক বৃদ্ধা বেরিয়ে এসেছেন পাশের ঘর থেকে। পিটপিটে চোখে দেখছেন অদিতিকে। হেমেন মামা কি এই ঘরেই থাকেন? কে মামা? হেমেন মল্লিক? ঠাকুরপো এখন ভাগ্নিও জোটানো শুরু করেছে। এতদিন তো হাঁটুর বয়সী সব ভাইদের দেখতাম, তা বাছা সে তো নেই। কখন ফিরবেন? গলাটাকে একটু কড়া করেছে এবার। বৃদ্ধা আপাদমস্তক জরিপ করলেন অদিতিকে, তারপর হাত নেড়ে বললেন, বলতে পারবো না। সে কি কাউকে কিছু বলে যায়? আচ্ছা, আপনি কি ওনাকে একটা খবর দিতে পারবেন? বলবেন যে সেলিমপুর থেকে অদিতি মজুমদার এসেছিল। পারবো না। চিরকুট লিখে ঘরে ঢুকিয়ে দিয়ে যাও। অদিতির বিষণ্ণ মেজাজ তিরিক্ষি হয়ে গেল। আপনি তো পাশের ঘরেই থাকেন, আর কথা শুনে মনে হচ্ছে ওনার বৌদি। আপনি একটা খবর পর্যন্ত দিতে পারবেন না? পাশের ঘরে থাকি বলে কি অপরাধ করেছি বাছা? সে তো তোমাদের সংসারের লোক নয়। বিভুই থেকে যখন ফিরলো কত আদর করে বললাম, ঠাকুরপো তুমি আমাদের সংসারে থাকো, পেনশনের টাকা থেকে যা পারো দিও। 2 মাস খেয়ে বাবু রাগ দেখে হোটেলে যাওয়া শুরু করলেন। অমন লোকের সঙ্গে আমাদের সম্পর্ক কি বাছা? কাজের মধ্যে কাজ তো গোষ্ঠীর পিণ্ডি লেখা, তাও তো শুনি নিজে এখন লেখে না, অন্যের জন্য কাগজ বার করে। এইভাবে পেনশনের টাকাগুলো তুই ওড়াবি, আর আমরা কিছু বলতে পারবো না? লোকের পিছনে টাকা উড়িয়ে কি অমন রবীন্দ্রনাথ বঙ্কিম হলি রে তুই? আমরা বাছা থাকার ঠাঁই পাই না। বাবু একটা আস্ত ঘর বই খাতায় বোঝাই করে বসে আছেন। মেজ তরফ সেজ তরফ তো তাক করে আছে, টাকা মরলেই ঘরটা নেবে। আমার ছেলে বলে দিয়েছে ওটি হচ্ছে না, ছোট কাকার ঘরের ওপর আগে তার। অদিতি ক্লান্ত পায়ে নেমে আসছিল। কি ক্রূর এক পরিবেশে বাস করে হেমেন মামা, অথচ একবারও তাকে হাসি মুখ ছাড়া দেখা যায় না। হেমেন মামা একা থাকে জানতাম, কিন্তু এত একা। আর এই সাহিত্যপ্রাণ মানুষটিকে কিভাবে অবলীলায় অপমান করে দিল সুপ্রতিম। হেমেন মামা বলে, আমার মধ্যে সেই তীব্র অনুভূতিটাই নেই অদিতি। যা লিখেছি সব বড় জোলও মনে হয়। আচ্ছা, তীব্র অনুভূতি কাকে বলে? এই যে হেমেন মামা নিজের জীবনটাকে জলাঞ্জলি দিয়ে লেখক করার নেশায় মেতে উঠেছেন, এই নিঃস্বার্থ পিপাসাকে তবে কি বলা যায়? শীতের দুপুর দৌড়চ্ছে বিকেলের দিকে। হিমেল হাওয়া ঝাপটা আসে হঠাৎ হঠাৎ। রোদ্দুর বড় মলিন এখন, ম্রিয়মান। অদিতি বাড়ি ফিরছিল, এক অন্য অদিতি। শ্রীচরণেশু হেমেন মামা, আপনার কাছে এই আমার প্রথম চিঠি, সম্ভবত এই শেষ। সুপ্রতিমের আচরণের কৈফিয়ত দেওয়ার জন্য আমি এই চিঠি লিখছি না। সুপ্রতিমের কাজের দায় সুপ্রতিমেরই, আমার নয়। এই চিঠি একান্তই আমার কথা। আপনি আমার জীবনে এসেছিলেন এক ধূমকেতুর মতো। দিব্যি আধো ঘুমে আধো জাগরণে জীবনটা কেটে যাচ্ছিল আমার, আর আপনি এসে সব তছনছ করে দিলেন। কেন আমার মধ্যে ভাবতে শেখার নেশাটা ঢুকিয়ে দিলেন হেমেন মামা? আমার মতো এক অতি সাধারণ মেয়ে, বয়সের জন্য যাকে আপনি মহিলাও বলতে পারেন, তার তো জন্মই হয়েছে একটা খাতে বয়ে যাওয়ার জন্য। যেভাবে আরও আরও অসংখ্য মেয়েদের জীবন আদিগন্ত কাল ধরে বয়ে চলেছে, স্বামী, সন্তান, সংসার, দেখতে দেখতে একসময় একা হয়ে যাওয়া, বার্ধক্যের প্রতীক্ষা, মৃত্যুর জন্য বসে থাকা। আমিও তো তিল তিল করে নিজেকে ছড়িয়ে দিয়েছিলাম স্বামী আর ছেলেদের মধ্যে। জানতাম এটাই নিয়ম, এটাই আমার বেঁচে থাকা।
আচ্ছা, কেন কেন আপনি শেখালেন নিজেদের কুচি কুচি করে সংসারে বিলিয়ে দিয়েও আরো কিছু পড়ে থাকে মেয়েদের? কেন আমার চোখে আঙুল দিয়ে বোঝালেন আমিও চেষ্টা করলে কিছু করতে পারি? আমিও দিব্যি আপনার চক্করে পড়ে ভাবতে শুরু করলাম আমিও একটা আস্ত মানুষ, ভাবতে পারি, দেখতে পারি, লিখতে পারি। কি বোকামি, কি বোকামি! ছেলেরা শিল্পী লেখক হতে গিয়ে যদি বোহেমিয়ান হয়ে যায়, সেও তো তাদের একটা গুণ। অথচ দেখুন, মেয়েরা লিখুক আঁকুক যাই করুক, তাদের কিন্তু থাকতে হবে এক লক্ষণ রেখার মধ্যে, সংসারের গণ্ডিটুকু আঁকড়ে ধরে। সেখানে কোনো বেচালপনা সহ্য করবে না কেউ। কেন যে আপনি কদিনের জন্য এসব কথা ভুলিয়ে দিয়েছিলেন আমাকে? সুপ্রতিম 100 ভাগ পুরুষ। সে আমাকে ঠিক সময় সমঝে দিয়েছে কোথায় আমার সীমা। একটা প্রশ্নের উত্তর শুধু ভীষণভাবে জানতে ইচ্ছে করে, অদিতি কে? সুপ্রতিম মজুমদারের স্ত্রী, পাপাই তাতাইয়ের মা? তাদের প্রয়োজনটুকুর জন্যই কি অদিতির নারী জন্ম? শুধু অদিতির কাছেই কি অদিতির কোনো অস্তিত্ব নেই? সময় আমার চলে গেছে হেমেন মামা। যেটা 5-এ হওয়ার কথা, সেটা 50-এ আর জোর করে হয় না। হওয়াতে গেলে যে জটিলতা আসে, তাকে কাটিয়ে ওঠার ক্ষমতা আমার মতো সাধারণ মহিলাদের নেই। দুপুর আমার আসবে, আবার গড়িয়ে পারও হয়ে যাবে। আমার এক বন্ধু সুজাতা বলে, সংসার হলো গিয়ে দড়ির ওপর হাঁটা। আমার সামনের ফ্ল্যাটের এক বৃদ্ধা দিন রাত বারান্দায় দাঁড়িয়ে থাকেন, রোদ্দুর আলো বাতাসের গন্ধ নেন। পাশের ফ্ল্যাটের এক মহিলা সুযোগ পেলেই পরের ঘরের কেচ্ছা শোনায়। আশীর্বাদ করুন, আমিও যেন এদের মতোই এবারকার ভোঁতা জীবনটা কাটিয়ে দিতে পারি। আমি আর লিখব না হেমেন মামা। চেনা সংসারে অচেনা মানুষদের নিয়ে জীবন কাটানোই আমার নিয়তি। আপনি দূরে থাকুন, ভালো থাকুন। কিসের যেন একটা শব্দ হচ্ছে প্যাসেজে। অদিতি কান পাতল। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল টিয়ার? সুপ্রতিম অকাতরে ঘুমোচ্ছে, উষ্ণ লেপে নিজেকে পুরোপুরি মুড়ে। শীতের ভোরে এই ঘুমটা বড় প্রিয় সুপ্রতিমের। অদিতি টেবিল ল্যাম্প নেবালো, পায়ে পায়ে বেরিয়ে এসেছে বন্ধ ঘর থেকে। কোত্থেকে এক চিলতে প্রভাতে কিরণ এসে পড়েছে অদিতির নিঝুম ফ্ল্যাটে। সেই আলোটুকুর দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে টিয়া। অস্ফুট স্বরে ডাকছে, কক কক। অদিতির এতটুকু মায়া জাগল না পাখিটাকে দেখে। ব্যালকনির দরজা খুলল। ভালো করে গায়ে শাল জড়িয়ে খাঁচা নিয়ে এসেছে বাইরে। সামনে এক নির্দয় শীতের ভোর, কুয়াশাহীন। আকাশে এখনো চাঁদ দেখা যায়। পাণ্ডুর এক ক্ষয় রোগীর মতো বিরাজ করছে একা একা। ভয়ানক ঠান্ডায় কুঁকড়ে গেছে পৃথিবী। অদিতি টিয়ার দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে হাসল। কিরে, ওরা শখ হচ্ছে? ডানায় জোর আছে তোর? উঠতে পারবি? অদিতি খাঁচার দরজা খুলল, ঝটকা টানে বার করল পাখিকে। সঙ্গে সঙ্গে কোমল উত্তাপ চাড়িয়ে গেছে শরীরে। অদিতি হিংস্র চোখে তাকালো। খুকু মরে গেছে, তুইও মর বলেই পাখিটাকে ছুড়ে দিয়েছে গ্রিলির বাইরে। ডানা ঝাপটাতে ঝাপটাতে পড়ছে পাখি, টলতে টলতে উঠছে। ভূমির কাছে গিয়েও নিজেকে টেনে নিয়ে গেছে কার্নিশে। অদিতি দাঁতে দাঁত খসল। খক, তোকে বেড়ালে খক। পাখি কি শুনতে পেল? কার্নিশ ছেড়ে সাঁ করে উড়ে গেল সামনের ফ্ল্যাটের ছাদে। বসেছে টিভির অ্যান্টেনায়। দূর থেকে একবার ঘাড় ফেরালো অদিতির দিকে, তারপর মুখ ঘুরিয়ে নেমে এলো গুলমোহর কাছে।
সেখান থেকে উড়ে যাচ্ছে, আবার উড়ছে উড়ছে। দেখতে দেখতে দৃষ্টিসীমার বাইরে চলে গেল পাখি। অদিতির শরীরে কাঁটা দিয়ে উঠল। উড়ে গেল পাখিটা, দুর্বল ডানা নেই। এ কি পাখিরই ক্ষমতা নাকি মুক্তির সম্মোহনী টান? পাখির গতিতে টেবিল থেকে চিঠিটা নিয়ে এলো অদিতি। দুহাতে কুটি কুটি করে ছিঁড়ল, ভাসিয়ে দিল বাইরে। এক অদিতি লক্ষ অদিতি হয়ে ভাসছে শূন্যে, ভাসছে ভাসছে ভাসছে। শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি। আজ শুনলেন অন্তিম পর্ব। নাট্যরূপ ও উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্যপাঠে পিয়ালি পাঠক, অদিতি গার্গী হর চট্টোপাধ্যায়, সুপ্রতিম সুদীপ্ত ঘোষ, হেমেন রূপন দাশগুপ্ত, ছেলেটি শুভায়ন কুমার রায়, তাতাই ভিকি দাস এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।